রোজকার মতো অফিস থেকে তাড়াহুড়ো করে আমি বেরিয়ে গেলাম। আজকে বাড়ি থেকে ফোন এসেছে যে আমার আব্বা নাকি অসুস্থ। আমি খুব দ্রুততার সাথে বাড়িতে চলে গেলাম আব্বার অসুস্থতার কথা শুনে। আব্বা একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে। আমার আব্বা প্রায় ৩ বছর ধরে বিছানায় পড়ে আছে, মানে কাজকাম করে না, সংসারের হাল আমাকেই ধরতে হয়েছে। আমার নাম রাফি। এবার আমার বয়স ২২ বছর। আমি ২ বছর যাবৎ একটা কোম্পানিতে চাকরি করছি। আমার ডিউটি বেশিরভাগ সময় রাত্রে পড়ে, কিন্তু আজকে যেহেতু আব্বা ফোন দিয়েছে, আমি খুব দ্রুতই ডিউটি ছেড়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে এসে দেখি আব্বা ভীষণ অসুস্থ। পাশের এক ডাক্তার বাড়িতে নিয়ে গেলাম। সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে ডাক্তার বলল কি যে ওনাকে এখনই সদর হাসপাতালে শিফট করতে হবে। এইখান থেকে ওনার চিকিৎসা হবে না, উনি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, আমাদের এখানে অক্সিজেনের ব্যবস্থা নেই। তারপর আমি আম্মাকে বললাম, আম্মা তুমি বাড়িতে চলে যাও, কারণ বাড়িতে আমার দুটো ছোট বোন ছিল। আমি আব্বাকে নিয়ে শহরের হাসপাতালে যাচ্ছি। তারপর সেখানে সবাই ধরাধরি করে একটা অক্সিজেন মাস্ক দিয়ে অ্যাম্বুলেন্সে করে আমার আব্বাকে আমরা শহরের একটা হাসপাতালে নিয়ে গেলাম। সঙ্গে আমার বন্ধু সাজ্জাদ ছিল। আমি সাজ্জাদকে ফোন করে সঙ্গে সঙ্গে আসতে বলি। সেখানে গিয়ে আমি আব্বাকে ভর্তি করাই এবং স্যালাইন এবং অক্সিজেন সমস্ত কিছু দেওয়ার পরে আব্বা খানিকটা সুস্থ হয়। খানিকক্ষণ বাদে একজন ডাক্তার এসে বলে কি যে এই ওষুধগুলো নিয়ে আসেন এবং বেশ কিছু টেস্ট করতে হবে, না হলে আপনার আব্বার কি হয়েছে সেটা বোঝা যাবে না। আমি নিচে গিয়ে তাড়াহুড়ো করে সেই ওষুধগুলো এনে দিলাম। আর যেহেতু এখন প্যাথোলজি ল্যাব এবং অন্যান্য সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে, সেহেতু এখন টেস্ট করার কোনো উপায় নেই, কারণ রাত তখন ১টার বেশি হবে। এত রাতে তো কোথাও খোলা থাকার কথা না। আমি এবং সাজ্জাদ বাহিরে বসে রয়েছি। সাজ্জাদ বলে কি যে চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর সাজ্জাদ চলে গেল, কারণ সাজ্জাদের বাড়ি শহরেই ছিল। এবং চলে যাওয়ার পরে আমি একা একাই বারান্দায় বসে আছি। বসে বসে ভাবছি একটা সময় আমাদের সংসার কতটা হাসি খুশি এবং উৎফুল্ল ছিল, কিন্তু হঠাৎ করেই এমন কি হয়ে গেল যে আমাদের সমস্ত কিছু উলটপালট হয়ে গেল। আসলে বিষয়টা এমনই হয়। ছোটবেলা থেকেই আমার আব্বা চেয়েছিলেন আমাকে ডাক্তার বানানোর জন্য, কিন্তু পরবর্তীকালে আর পড়াশোনাটা কন্টিনিউ করা হয়নি। কারণ হচ্ছে আব্বা প্রায় ৩-৪ বছর ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। আব্বার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকেই তিনি ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারেন না এবং বিছানাতেই রয়েছেন। তিনি অনেকবার বলেছেন যে আমার চাকরি করা লাগবে না, তার জমানো টাকা ছিল সেগুলো তো একটু একটু করে খরচ করেই ফেলেছি, আর আমি যদি চাকরি না করি তাহলে সংসারের হাল ধরবে কে। আমরা তখন ঢাকায় থাকতাম। আব্বা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত, বেশ ভালো টাকা বেতনই পেত। আমি ঢাকার ভালো একটা কলেজে পড়াশোনা করতাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, কলেজ থেকে ফিরে দেখি আব্বা হাসপাতালে। তারপর আমরা অভাবের তাড়নায় ঢাকা ছেড়ে নিজেদের গ্রামে চলে এসেছি। ছোট ২ বোনকে গ্রামের স্কুলে ভর্তি করিয়েছি এবং সব মিলিয়েই এখন আমাদের থাকা এবং সবকিছু এখানেই। আব্বার পেছনে এত টাকা খরচ হয় যে আমার বেতনের বেশিরভাগ টাকাই আব্বার ওষুধের পেছনে চলে যায়। আব্বা যে সময় সুস্থ ছিল সে সময় আমাদের সংসারটা খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এরকমভাবে পরিবর্তন হয়ে যাবে ভাবতে পারিনি। খানিকক্ষণ বাদে ফজরের আজান কাজে ভেসে আসলো। তারপর আমি সারাদিন দৌড়ঝাঁপ করে আব্বার এই টেস্ট সেই টেস্ট করালাম। পরের দিন সন্ধ্যার আগে আগে আম্মা আসলো এবং ডাক্তারকে টেস্ট রিপোর্ট দেখানোর পরে বলল, উনি অক্সিজেনের অভাবে ভুগছিলেন, ওনার অ্যাস্তমার সমস্যা আছে, তাই না? আপনি ওনাকে একটু সাবধানে রাখবেন, পানি টানি থেকে এগুলো থেকে দূরে রাখবেন। আর যে ওষুধগুলো চলছিল সেই ওষুধগুলো থেকে আমি আরেকটু কিছু বাড়িয়ে দিয়েছি, এগুলো খাওয়াবেন, ঠিক আছে? তারপর আব্বাকে নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। আমার মন বরাবরের মতোই খারাপ থাকে, কারণ হচ্ছে আব্বা কোন দিন সুস্থ হবে, আবার আগের মতো হাঁটতে পারবে, আগের মতো কাজে যেতে পারবে, সবার সাথে হাসি খুশি থাকতে পারবে। আবার মরা মুখটা দেখলে আমার আসলেই খুব খারাপ লাগে। সারাদিন বারান্দায় চুপচাপ বসে থাকে। আমি যখন কাজে যাই তখন তিনি বলেন কি যে, কি রে বাবা, কাজে যাচ্ছিস, যা সাবধানে যাস। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমি কাজের জন্য বের হই। যাই হোক, এই ঘটনার পরে আমি বাড়িতে গেলাম। ২ দিন অফিসে যাইনি, যার কারণে বসের ঝাড়িও খেতে হলো। যেহেতু বেসরকারি একটি প্রতিষ্ঠান, সেহেতু এইখানে ঝাড়ি খাওয়াটা কোনো দোষের কিছু না, এখানে এরকমভাবেই চলে। আমি পুনরায় কাজে মনোযোগ দিলাম। আজকে বেশ খানিকটা টায়ার্ড ছিলাম এবং বসকে বললাম কি যে, বস, আমি কালকে থেকে আপনার সমস্ত কাজ এবং ফাইল জমা দিব। আজকে আমি একটু বাড়িতে চাই, কারণ গত ২ দিন বেশ খানিকটা দৌড়ঝাঁপ গিয়েছে। সেই সময় রাত প্রায় ১টা-২টার কাছাকাছি হবে। আমি বাইরে এসে আমার মোটরসাইকেলটা বের করলাম। অফিসে যাওয়া আসার জন্য ছোটোখাটো একটা মোটরসাইকেল কিনেছি ৫০-৬০ হাজার টাকা দিয়ে। সেটা দিয়ে অফিসের কার্যক্রম করতে হয়, কারণ হচ্ছে মোটরসাইকেল ছাড়া এই কোম্পানিতে চাকরি জোটে না। যাই হোক, এমনিতেও তো লাগে, এত দূরে যাওয়া আসা করি, মোটরসাইকেল থাকলে আরও ভালো ইনকাম হয়।
যার কারণে মোটরসাইকেল কিনেছি। আমি গ্যারেজ থেকে মোটরসাইকেলটা বের করলাম, বের করে বাইরে এসে স্টার্ট করলাম। ওই সময় নভেম্বরের সময় ছিল, রাস্তা একটু একটু কুয়াশা ছিল এবং চারিপাশে ঘন জঙ্গল ছিল। যেহেতু কুয়াশা ঘমানো রাস্তা, সেহেতু আমি আস্তে আস্তে করেই চালিয়ে আসছিলাম, কারণ চারিপাশে কিছুটা দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। এই সময় 2টার কাছাকাছি বা একটু বেশি কম হবে। হঠাৎ করেই আমি দেখলাম আমার গাড়ির ঠিক সামনে দিয়ে একটা আগুনের গোল্লা উড়ে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে থতমত খেয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এক কোনায় পড়ে গেলাম। যেহেতু আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, সেহেতু খুব বেশি একটা ক্ষতি আমার হলো না। কিছু কিছু জায়গায় ছুলে গেল এবং আমি যখন উঠলাম দেখলাম মোটরসাইকেলের হেডলাইট জ্বলছে, স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে। এত মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে দিয়ে আগুনের গোল্লাটা কিভাবে গেল সেটাই আমার মাথায় ঢুকছে না। তারপর আমি উঠে দেখলাম কি যে বেশ ভালোখানি কি ঝুলেছে। আমি মোটরসাইকেলটা সোজা করলাম, সোজা করে মোটরসাইকেল স্টার্ট দিতে যাব, সমস্ত কিছু ঠিক করে রক্ত সব বন্ধ করে দেখি মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না। তারপর আমি দেখলাম অনেকটা দূরে সেই আগুনের গোল্লাটা উড়ে বেড়াচ্ছে। বিষয়টা দেখে আমার সত্যি অনেকটা ভয় লাগলো, কারণ হচ্ছে রাত বেরাতে এরকম আগুনের গোল্লা ওরা তো ভালো জিনিস না, নিশ্চয়ই কোনো খারাপ জিনিস, কোনো প্রেতনি বা অশরীরী আত্মা বা এরকম কোনো কিছু হবে। আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি সঙ্গে সঙ্গে সেখানে আর না দাঁড়িয়ে মোটরসাইকেলটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। সেলফে স্টার্ট হচ্ছিল না, যার কারণে কিক ট্রাই করলাম, কিন্তু কিকেও স্টার্ট হচ্ছিল না। আমি লক্ষ্য করলাম সেই আগুনের গোল্লাটা আবার আমার গাড়ির দিকে এগিয়ে আসছে। আমি কিছুই বুঝতে পারলাম না এই জিনিসটা আমার দিকে কেন আসছে, অনেকটা দূর থেকে আসতে দেখা যাচ্ছে। তারপর আমি অনেকবার কিক মারতে লাগলাম, ভালো মতো কিক মেরে একদম লাস্টের কাছাকাছি যখন চলে আসলো সেই আগুনের গোল্লাটা, একবার কিক মারার সঙ্গে সঙ্গেই আমার গাড়িটা স্টার্ট নিয়ে নিল। তারপর আমি গাড়ির সজোরে টানতে শুরু করলাম। সামনে কুয়াশার জন্য সত্যিই কিছু দেখা যাচ্ছিল না, তবে আগুনের গোল্লাটা যে দূর থেকে আমার দিকেই আসছিল সেটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি যখন পেছনের দিকে তাকালাম, আয়নার দিকে মানে লুকিং গ্লাসে, দেখলাম কি যে ওই জিনিসটা আবার আমার পেছন দিক দিয়ে উড়ে কোথায় চলে গেল। কিছুই বোঝা যাচ্ছে না আমার সঙ্গে কি হচ্ছে। আমি খুব জোরে গাড়ি টানছি, আর রাস্তাটা বাঁক ছিল বলে জোরে জোরে টানতে পারছিলাম না, কারণ হচ্ছে বাঁকের মধ্যে যদি আবার অ্যাক্সিডেন্ট করি। বিষয়টা দেখে সত্যি আমার এত পরিমাণ ভয় লাগছিল যে আমার পরানের পানি শুকিয়ে যাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম যে লুকিং গ্লাসের দিকে তাকাবো না, কারণ তাকালেই দেখা যাবে যে আমার গাড়ির পেছনে নিশ্চয়ই কেউ বসে আছে, এটা আমি দেখতে পারবো না, দেখলে নির্ঘাত আবার অ্যাক্সিডেন্ট করব। তারপর আমি গাড়িটা সজোরে টানতে লাগলাম। খানিকটা দূরে আসার পরে মাঠ শেষ হলো এবং লোকালয় পড়লো। লোকালয়ের খানিকটা আগে থেকেই কুয়াশা অনেকটা নেই, ডিসেম্বরের সময় যেহেতু শীত তেমন ভালোভাবে পড়েনি। তারপর আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম, আমি দেখতে পেলাম লোকালয়ের কিছুটা আগে একটা মোড় পড়ে, সেই মোড়টার নাম হচ্ছে ছড়ার মোড়। সেই মোড় থেকে খানিকটা দূরে একটু ফোয়াম আছে, সেই ফোয়ামটা পার হলেই মূলত হচ্ছে লোকালয় পড়ে। তো সেই মোড়টা যখন আমি পার হলাম, দেখলাম কি যে সেই ফোয়ামের ওপর দিয়ে, যারা গ্রামে থাকেন তারা ফোয়াম কি সেটা চিনবেন, সেই ফোয়ামের ওপর দিয়ে দেখতে পেলাম একটা ঘোড়া উড়ে যাচ্ছে এবং সেই ঘোড়ার উপরে একজন সওয়ারি আছে, কিন্তু সেই সওয়ারির কোনো মাথা টাথা দেখা যাচ্ছে না। মনে হয় সেটা হুডির আড়ালে লুকানো, মানে কালো রঙের কোনো একটা জামা পরে আছে এবং মাথায় হচ্ছে কালো রঙের হুডি দেওয়া এবং পুরো শরীরে সাদা রঙের এক ধরনের পাঞ্জাবি জাতীয় কিছু পরা। আমি সেটা দেখে সত্যি অবাক হয়ে গেলাম। আমার গাড়িটা ওইখানে বন্ধ করে দিলাম এবং হেডলাইটটা বন্ধ করে দাঁড়িয়ে পড়লাম, কারণ হচ্ছে যদি সামনে গেলেই ওই জিনিসটা আবার খপ করে ধরে। এরকম ভয়ানক পরিস্থিতির মুখে এর আগে আমি কখনো হইনি। তারপর আমি যখন সামনে এগিয়ে গেলাম, দেখতে পেলাম সেই জিনিসটা আর সেখানে নেই। আমি আবার মোটরসাইকেল স্টার্ট দিয়ে সজোরে বাড়ির দিকে চলে আসলাম এবং এক টানে বাড়ির কাছে এসে থামলাম। আমি আমার মাকে বললাম, মা দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। মা তখন বললো, কী রে বাবা, কি হয়েছে? আমি গাড়িটা উঠানোর উপর রেখে ঘরের ভিতরে চলে আসলাম। আমি বললাম, কিছু হয়নি, এই একটু খারাপ জিনিস দেখেছি। মা তখন আমার মুখে আয়তাল কুরসি এবং দোয়া ইউনুস পড়ে ফু দিলেন, বললেন কি যে, কতবার বলেছি রাত্রের এই চাকরিটা করার কোনো দরকার নেই, কেন করিস এগুলো? আমি বললাম, এগুলো না করলে খাবে কি তোমরা বলো তো, আর এগুলো দিয়েই তো সংসার চলে, আব্বার ওষুধ সব কিছু করার নেই, যাই হোক সমস্যা নেই। মা বললো কি যে, কিরে তোর না সকালবেলা আসার কথা, তুই এখন আসলি কিসের জন্য? আমি বললাম, আজকে ভালো লাগছিল না, কাজও তেমন একটা নেই, সেই জন্য চলে এসেছি। তারপর আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। আমার মা খাবার বেড়ে দিল। খাবার খাওয়া শেষ করে আমি ঘুমাতে গেলাম। ঘুমাতে যাওয়ার পর আমার ঘুম আসছিল না, কেন যেন মনে হচ্ছিল সেই জিনিসটা আমার আশেপাশে দাঁড়িয়ে আছে। ওই যে ঘোড়ার উপর মুন্ডুবিহীন এক ধরনের জিনিস দেখেছি, যার গায়ে সাদা লেবাস ছিল এবং মাথায় হুডি টাইপ কোনো কিছু একটা পরা ছিল, সেই জিনিসটা আমার সামনে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে।
আমার সেটাই মনে হচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে যে ওইটা খারাপ কোনো অশরীরী পিচাস বা এরকম কোনো কিছু হবে। সেটা দেখেই আমার ভয় লাগছিল। তারপর তারপর আমি কোন ফাঁকে যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। পরের দিন সকাল 11টা সাড়ে 11টা নাগাদ ঘুম ভাঙলো আমার। ঘুম থেকে উঠে দিনের বেলা সাধারণত আমি এইখানের একটা এনজিওতে কাজ করি, আর রাতের বেলা আমি ওইখানে কাজ করি। কী কাজ করি সেটা আমি বলতে পারছি না, তবে দিনের বেলার যে এনজিও কাজ সেটা মূলত হচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়, যার কারণে এটা অল্প সময়ের ভিতরে কভার করা যায়। তো আমি সেখানে কাজে গেলাম। কাজে গিয়ে আমি বাড়িতে ফিরে সন্ধ্যার দিকে আজকে রওনা দিতে হবে। কারণ হচ্ছে গিয়ে আজকে যদি সঠিক সময় না যায় বস আমাকে ভীষণ বকা দিবে। এটা ভেবে আমি মোটরসাইকেলটা সন্ধ্যার পরপরই নিয়ে বেরিয়ে পড়লাম। খানিকটা দূরে যাবার পরে দেখলাম আমার মোটরসাইকেলের টায়ার একদম লিক হয়ে গিয়েছে। এমন সময় এরকম একটা বিপদ হবে সেটাই ভাবতে পারিনি। আশেপাশে তাকিয়ে দেখি কোনো প্রকার কোনো দোকান নেই, ওদিকেও নেই এদিকেও নেই। কি একটা বিপদময় অবস্থা। আর গ্রামের রাস্তা তখনকার 6টা-7টা মানে ভীষণ রাত আর কি। আর শীতের সময় যেহেতু ছিল 6টা-7টা মানে অনেকটা রাতই। চারিদিকে কুয়াশা পড়েছে এবং আমি শুধুমাত্র এদিকে ওদিকে তাকাচ্ছি, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। কি এক বিড়ম্বনাময় পরিস্থিতির মধ্যে যে পড়লাম। গাড়িটি নিয়ে ঠেলতে লাগলাম, কারণ হচ্ছে এই পরিস্থিতিতে গাড়ি চালালে গাড়ি নষ্ট হয়ে যাবে। অনেকটা পথ বিনিয়ে বিনিয়ে চালিয়ে এসেছি, আর চালানো যাচ্ছে না, একদম রডে বেঁধে গিয়েছে। এই অবস্থায় চালালে পুরো রড সহ সেট চেঞ্জ করতে হবে। সেটা ভেবে আমি আস্তে আস্তে গাড়িটা ঠেলতে লাগলাম। ঠেলে ঠেলে খানিকটা সামনে আসার পরে আমি দেখতে পেলাম একজন লোক আমাকে পেছন থেকে ডাক দিল। আমি পেছন থেকে ফিরে তাকিয়ে দেখি একজন লোক না, সেটা একটা মেয়ে মানুষ, এবং তার মাথায় এক ধরনের সাদা রঙের ঘোমটা দেওয়া আর কি। তার চেহারাটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। সে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি কোনো বিপদে পড়েছেন? আমি তখন বললাম, বিপদে তো পড়েছি একটু, মোটরসাইকেলের টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে। এটাকে ঠিক করানোর জন্য এখন বাজার পর্যন্ত যেতে হবে, অনেকটা রাস্তা। এখানে তো লোকালয় নেই আশেপাশে, শুধু মাঠ আর মাঠ দুই পাশে। তো তখন সেই মেয়েটা বললো কি যে, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমি বললাম কি যে, আপনি আমাকে কীভাবে সাহায্য করবেন? আপনি কি কোনো মেকানিক, নাকি আশেপাশে কোনো মেকানিকের দোকান আছে? মেয়েটার কণ্ঠটা শুনে মনে হচ্ছিল বেশ মিষ্টি কণ্ঠ। আমি প্রথমে শুনে বুঝতে পারিনি যে সেটা একটা মেয়ে মানুষ। তারপর আমি বললাম, আপনি একা মেয়ে মানুষ এই রাস্তার মধ্যে কি করছেন, শুনশান নীরব রাস্তার মধ্যে? সে তখন বলল, আমি একা মেয়ে মানুষ, আপনাকে কি বললো? তারপর আমি বললাম কি যে, কেন, আপনার সঙ্গে কি আর কেউ আছে? তারপর মেয়েটা বলল, কেন, আপনি আছেন আমার সঙ্গে? একা কোথায়? দুজন মানুষ থাকলে কি একা হয়? তখন আমি বললাম, না সেটা ঠিক আছে, আমি তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম, যদি না থাকতাম আপনি একা একা ছিলেন না? তখন সেই মেয়েটা বলল, হ্যাঁ একা একা ছিলাম, তবে আমি একা একাই ঘুরি। যাই হোক, আপনার কি হেল্প দরকার দেখি? তারপর সেই মেয়েটা আমার মোটরসাইকেলের কাছে আসলো। কাছে এসে বললো কি যে, কোথায় আপনার মোটরসাইকেল পাঞ্চার? আমার মোটরসাইকেল তো ঠিকই আছে। সত্যি সত্যি আমি মোটরসাইকেলের দিকে তাকিয়ে দেখি আমার মোটরসাইকেল পাঞ্চার তো দূরের কথা, কোথাও কোনো ফুটা বা কোনো হাওয়া কম এরকম কোনো কিছু নেই, ফুল হাওয়া দেওয়া। কিছুই বুঝতে পারছি না আমি। তারপর আমি মেয়েটাকে বললাম, কিভাবে হলো এটা, আপনি কিভাবে করলেন? মেয়েটা তখন বলল, কই কিভাবে করলাম, আমি তো দেখছি আপনার মোটরসাইকেল একদম ভালো অবস্থায় রয়েছে, কোনো লিক টিক নেই, আপনিই না ঠেলে নিয়ে যাচ্ছেন, বোকা মানুষ একজন। তাই বলে আমি যখন পেছনে ফিরে তাকালাম মোটরসাইকেলের টায়ারের দিকে তাকিয়ে, তারপর দেখলাম সেখানে কেউ নেই। এক মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল মেয়েটা? আমি আশেপাশে খুঁজতে লাগলাম, আর আমার মাথায় শুধুমাত্র এটা ঢুকছিল না যে টায়ারটা পাঞ্চার হলো কিভাবে, আর ঠিকও বা হলো কিভাবে। আমি তো স্পষ্ট পাঞ্চার দেখেছি, একদম রডে লেগে গিয়েছিল, কিছুই বুঝতে পারছি না। তারপর আর কি করার, অফিসে দেরি হয়ে যাচ্ছিল, মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে আমি বাড়ি থেকে অফিসের দিকে রওনা দিলাম। এখান থেকে বাড়ির দিকে যেতে গেলেও প্রায় 2 কিলোমিটার রাস্তা পিছনে যেতে হতো, কিন্তু আমি যেহেতু অনেকটা পথ চলে এসেছি সে তার পেছনের দিকে যাইনি। অফিসে পৌঁছে সারা রাত অফিস করলাম। আজকেও বিশেষ একটা কাজ ছিল না, আর রাত্রেবেলা 2টা-3টার পরে আর তেমন কাজ থাকে না, ওই সময় আমি বেরিয়ে যাই। কিন্তু আজকে কেন যেন ভয় ভয় করছিল, কারণ গত রাতে যা দেখেছি তাতে করে ফজরের আজানের পরে যাওয়া উচিত হবে। যাই হোক, মনে মনে ভাবলাম যদি এখন যাই একটু তাড়াতাড়ি ঘুমাতে পারবো। সেহেতু 2:30টার দিকেই রওনা দিলাম আমি। রওনা দেওয়ার পরে আমি মোটরসাইকেলে এবার আস্তে আস্তে না চালিয়ে জোরে জোরে চালাচ্ছিলাম। আরেকটা ফগ লাইট লাগাতে হবে, এই লাইট দিয়ে এরকম কুয়াশার মধ্যে চালানোটা একটু দুষ্কর অবস্থা। ভালো মতো মাফলার এবং সবকিছু পেঁচিয়ে নিয়েছি, কারণ একটু শীত শীত লাগছে। আমি হঠাৎ করেই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখি পেছনে সাদা জামা পরা কোনো একটা মেয়ে মানুষ আমার পেছনে বসে আছে, এবং আমার নাকে অদ্ভুত রকম একটা সুঘ্রাণ ভেসে আসছে। আমি কোনো কিছুতেই কোনো হিসাব মেলাতে পারলাম না। আবার যখন চোখ কুচলে পিছনের দিকে তাকালাম, দেখলাম সত্যি আমার পেছনে কেউ নেই, এবং সেই সুঘ্রাণটা আমার নেই যে সুঘ্রাণটা আমার নাকে আসছিল। খানিকটা দূরে যেতেই আবার সেই ফুলের সুঘ্রাণটা আসতে লাগলো। এটা কি ফুলের সুঘ্রাণ, বেলি নাকি ছাতিম নাকি অন্য ফুলের ঘ্রাণ, কিছুই বোঝা যাচ্ছে না। এরকম পারফিউমের ঘ্রাণ এর আগে আমি কখনো পাইনি। তারপর খানিকটা সামনে যেতেই আমি দেখতে পেলাম
আমার গাড়ির থেকে 7-8 হাত দূরে, আমি তো খুব স্পিডে যাচ্ছিলাম না, কারণ যেহেতু অনেক বেশি বাঁক, স্পিডে যাচ্ছিলাম না, যেহেতু 7-8 হাত দূরে একজন শো করে দৌড় মেরে পালিয়ে গেল। মানে একটা জুব্বা পরা বা কোনো একটা লেহেঙ্গা জাতীয় কিছু একটা পরা কেউ একজন শো করে পালিয়ে গেল। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, আমি কি দেখছি এসব, চোখে কি ভুলভাল দেখছি? তারপর আমি খানিকটা সামনে এগিয়ে গেলাম, আরও এগিয়ে যাওয়ার পর প্রায় বাড়ির কাছাকাছি চলে আসবো, ঠিক তখনই আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। বুঝতে পারছি না গাড়িতে কি সমস্যা হয়েছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে নিয়ে এটা ওটা খুঁটে খুঁটে দেখতে লাগলাম, কিন্তু কোথাও কোনো কিছু ত্রুটি পেলাম না। খানিকক্ষণ বাদে একটা মেয়ে কণ্ঠ আমাকে বলে উঠল, কি ব্যাপার, আজকেও বুঝি বিপদে পড়েছেন? আমি বললাম, আপনি কে বলুন তো, আপনি এত রাতে এখানে কি করছেন? মেয়েটা তখন বলল, আমি এত রাতে এখানে কি করছি সেটার থেকে বড় কথা হচ্ছে আপনার মোটরসাইকেলটা স্টার্ট না বন্ধ হয়ে গিয়েছে, তাই না? আমি বললাম কি যে, তাহলে আপনি সেটা বুঝলেন কিভাবে? আমি তো আপনাকে সেটা বলিনি যে আমার মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে। মেয়েটা তখন বলল, আপনি তো বোকা আছেন, আপনি মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে স্টার্ট করার চেষ্টা করছেন, আর কেউ দেখলে সেটা বুঝতে পারবে না। আমি বললাম, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আপনি এত রাত্রে বলে এখানে কি করছেন? আমি আবার পেছন দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম, দেখলাম সেই মেয়েটা সেখানে নেই। অবাক করা বিষয়, কোথায় গেল মুহূর্তের মধ্যে? আমি মোটরসাইকেল স্টার্ট করতে গেলাম, দেখি স্টার্ট হয়ে গেল। তারপর সেই মেয়েটা পেছন থেকে আবার উকি দিয়ে বলল, কি বললাম না, আপনি আসলেই বোকা, আপনার মোটরসাইকেল আগে থেকে স্টার্ট ছিল, আপনি না কিভাবে বসে বসে দেখছিলেন, বন্ধ তো হয়নি বরঞ্চ। তারপর আমি যখন পেছনে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। একটা অদৃশ্য কণ্ঠ আমাকে বলে উঠল, আপনার সঙ্গে আবার দেখা হবে। তাই বলে সেই অদৃশ্য কণ্ঠটা গায়েব হয়ে গেল। আমি অনেকবার ডাকার চেষ্টা করলাম, আমি মেয়েটার চেহারা দেখিনি, শুধুমাত্র তার কণ্ঠ শুনেছি। মেয়েটা লম্বা করে একটা ঘোমটা দিয়ে আমার সামনে আসে। কি জানে মেয়েটার বাড়ি কোথায়, নিশ্চয়ই এখানে হবে। এই জায়গাটায় আসলেই কেন যেন মেয়েটা আমাকে এরকমভাবে জেঁকে ধরে। মেয়েটার বাড়ি কি এখানেই? কিন্তু আশেপাশে তো কোথাও বাড়ি নেই। আমি আবার বাড়িতে চলে গেলাম। ওই দিন রাতেও আমি খানিকটা ভয় পেয়েছিলাম, কিন্তু কেন যেন মেয়েটার কণ্ঠ বারবার আমার কানে ভেসে আসছিল, আপনি আসলেই যে একটা বোকা, গাড়িতে স্টার্টই ছিল। এই কথাটা কেন জানি বারবার আমার কানে ভাসছিল। এত ভালো লাগছিল কেন বলে বোঝাতে পারবো না। আমি তার চেহারাও দেখিনি, কিন্তু শুধুমাত্র তার কণ্ঠ কেন আমার কাছে ভালো লাগবে সেটাই বুঝতে পারছিলাম না। তারপর আমি ওই রাতে ঘুমিয়ে পড়লাম। এর মাঝখানের 2-3 দিন আমি অফিস মূলত দিনেই করেছি। কোনোদিন দিনে পড়তো, কোনোদিন রাতে পড়তো, যার কারণে রাতে যেদিন পড়তো সেদিন রাতেই যাওয়া হতো, আর দিনের বেলা গেলে দিনে তো হইতোই। তারপর আমার আব্বা দেখলাম কি যে ওই দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়লো। আব্বাকে নিয়ে বেশ খানিকটা টেনশনে ছিলাম, কারণ হচ্ছে তাকে ডাক্তারের কাছে নিতে হবে, আবার ডাক্তার কি বলে, টাকা পয়সার ব্যাপার আছে, সব মিলিয়ে আমি বেশ হেনস্থার মধ্যে পড়েছি। আবার এদিকে ছোট 2 বোনের বিয়ে দিতে হবে। বড় বোনটা প্রায় বিয়ের বয়সী হয়ে গিয়েছে, এই আমার বয়সী 1 বছরের ছোট, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ছোট বোনের বয়সও প্রায় 18 বছরের কাছাকাছি হয়ে আসলো। ওদেরকে বিয়ে না দিতে পারলে আমার উপরই তো সমস্ত কিছু বোঝা রয়েছে। আব্বা এবং আমাকে বললাম, তোমরা যাও তো, আমার এই বাজারে একটু কাজ আছে, আমি আসবো, একটু রাত হবে, তাই বলে তাদেরকে পাঠিয়ে দিলাম। তারপর 2 দিন পরে, মানে হচ্ছে গিয়ে ওই দেখা হওয়ার 2 দিন পরে আমি আব্বাকে বাড়ি পাঠিয়ে দিলাম। আমার এই বাজারের কাজ সেরে আমি মোটামুটি রাত 10টা, সাড়ে 10টা নাগাদ বাড়ি থেকে যাচ্ছিলাম। বাড়ি থেকে যাওয়ার পথে হঠাৎ করেই আমি আবার সেই জিনিসটা দেখতে পেলাম। দেখলাম একটা ঘোড়া আমার পেছন পেছন দৌড়ে আসছে। সেই ঘোড়াটার মাথায় হচ্ছে একদম, মানে কোমর থেকে মাথা পর্যন্ত মানুষের মতো, যেমন আমরা অনেকটা সিনেমার মতো দেখে থাকি, ওরকমটা লাগলো আমার কাছে, এবং সেই ঘোড়াটা আমার দিকে এগিয়ে আসছে। আমি যখন পেছন দিকে তাকালাম আয়না দিয়ে, লুকিং গ্লাসে, এটা দেখতে পেয়েছি, কিন্তু যখন সত্যি সত্যি তাকালাম, আমি পিছনে কাউকে দেখতে পেলাম না। ব্যাপারটা কি, আমার সঙ্গে কি ঘটছে? আমি বিব্রত বোধ করে সামনের দিকে আবার এগিয়ে যেতে লাগলাম। খানিকটা দূরে যেতে দেখলাম হাটের ডান সাইডে সেই জিনিসটা, মানে সেই মেয়েটা আবার দাঁড়িয়ে আছে, এবং সেরকম ভাবে আমি বাইকটা থামালাম। থামিয়ে বললাম, আপনি আজকে ওইখানে দাঁড়িয়ে আছেন, ব্যাপার কি বলুন তো? মেয়েটা তখন বলল, আপনি কি এখনো বুঝতে পারছেন না? আমি বললাম, কি বুঝতে পারবো? তারপর মেয়েটা আমার সামনের দিকে এগিয়ে গেল। আমি গতকালই ফগ লাইট লাগিয়েছি, ফগ লাইটের আলোতে মেয়েটার জামাগুলো উজ্জ্বল এবং চকচক করছিল। মেয়েটা আমার গাড়ির ঠিক সামনের দিকে এসে দাঁড়ালো, যেখানে লাইট আছে, এবং আমি যখন লাইটটা মারলাম, আমার গাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কদম দূরে বা 4 থেকে 5 হাত দূরে মেয়েটা দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তার মুখের ঘোমটাটা সরালো। মেয়েটার মুখে খুব সুন্দরভাবে একটা নলক পড়া, এবং তার দিকে তাকিয়ে মনে হচ্ছে যে স্বর্গের অপ্সরা পৃথিবীতে নেমে এসেছে। আমি তখন তার দিকে হা করে তাকিয়ে থাকলাম, আমি কোনো কথাই বলতে পারছিলাম না। মেয়েটা তখন আমাকে বলল, কি ব্যাপার, হা করে কি দেখছেন, আপনি তো আসলে বোকা আছেন? আমি তখন বললাম, এই কথাটা কি আবার বলবেন?
শুনতে ভালোই লাগছে। তারপর সেই মেয়েটা বলল, আপনি আসলে একটা বোকা এবং হাঁদারাম। আপনি এখনো বুঝতে পারছেন না যে আমি কে? তারপর আমি বললাম কি যে না, কিন্তু আপনি কে এবং আপনি এত রাতে এখানে কি করেন বলেন তো? মেয়েটা তখন বলল, আমি তো কোনো মানুষই না। তাহলে মানুষটা কি রাত্রেবেলা বিচরণ করে? রাত্রেবেলা কি রাস্তায় থাকে? আমি বললাম কি যে মানুষ না মানে? কিছুই বুঝতে পারছি না আপনার কথা। আপনি কে? মেয়েটা তখন আমার সামনে মুহূর্তের মধ্যে এগিয়ে আসলো, মানে কয়েক ন্যানো সেকেন্ড মনে হয় পার হয়েছে, আমার ঠিক হ্যান্ডেলের কাছে এসে দাঁড়ালো। মেয়েটার গা থেকে সেই অদ্ভুত সুঘ্রাণটা আবার আসছিল। তারপর আমি সত্যি সত্যি সেই সুঘ্রাণটা আমার নাকে আসার পরপরই আমি কেমন যেন বিষণ্ণ পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর সেই মেয়েটা বললো কি যে আমি একটা জিন, এরকম করে বলল যে ভয় পাওয়ার কথা। কিন্তু তাকে দেখেই কেন যেন আমার ভয় পাচ্ছিলাম না, কিংবা ভয় লাগছিল না। সে যেরকম ভাবে বললো যে আমি একটা জিন, হয় না অনেকে ফাজলামি করে বলে আমি একটা ভূত, আমি একটা জিন, এরকম করে বলল। আমি তখন বললো, আপনি কি আমার সঙ্গে ফাজলামি করছেন? ফাজলামি করার জায়গা পান না। আপনি কোন গ্রামে থাকেন এবং আপনার বাড়ি কোথায় সেটা বলুন। এই গ্রামে আপনার বাড়ি, তাই না? রাত বেড়াতে ঘুরতে পছন্দ করেন, এরকম অনেক মানুষ আছে। আমি নিজেই রাত বেড়াতে ঘুরতে পছন্দ করি। তারপর সেই মেয়েটা সত্যি সত্যি বলল, না, আমি সত্যি সত্যি একটা জিন। তারপর সেই মাটি থেকে প্রায় 7-8 ফিট উপরে উঠে গেল এবং শূন্য হাসতে লাগলো। সেটা দেখে আমার সত্যি অন্যরকম লাগলো এবং আমি বাইক থেকে নিচে সরে দাঁড়ালাম। কারণ হচ্ছে এবার আমার 100% বিশ্বাস হয়েছে এই জিনিসটা কোনো মানুষ নয়, জিনিসটা একটা জিন। এবং আমি তখন বললাম, আপনি আমার কাছে কি চান? আর জিনরা তো খারাপ হয়, এরকম সুন্দর তো হয় না। আপনি সত্যি একজন মানুষ, তাই না? আমার সাথে ফাজলামি করছেন, নিশ্চয়ই কোনো কিছু সেট করে রেখেছেন যেটাতে সুন্দর লাগছে। মেয়েটা তখন বললো আমাকে যে সত্যিই আমি একটা জিন এবং আমি কোনো স্বাভাবিক জিন না, আমি হচ্ছে একটা পরী এবং আমি আমার আসল রূপে নেই বলে আমাকে দেখতে ভালো লাগছে, বুঝতে পেরেছ? আমি তখন বললাম, আসল রূপে আসুন, এরকম ভাবে এসে মানুষকে ধোকা দেওয়ার কি দরকার? আমি জানি পরীটা সুন্দর হয়, কিন্তু তাদের তো আসল রূপ থাকে, তাই না? আপনার আসল রূপ কেমন? পরীটা তখন বলে উঠলো যে আমার আসল রূপ দেখলে আপনি ভয় পাবেন। তারপর আমি খানিকটা সাহস সঞ্চয় করে বললাম যে ব্যাপার কি, আপনি আমার পিছু পিছু কেন আসছেন বা আমাকে কেন ফলো করছেন? আপনি নিশ্চয়ই সেদিনকে আমাকে এরকমভাবে ফেলে দিয়েছিলেন, তাই না? মেয়েটা তখন বলল কি যে হ্যাঁ, সেদিনকে আসলে আমি আপনাকে ফেলে দিয়েছিলাম, তবে আপনাকে ফেলার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা আমার ছিল না। আসলে সেদিনকে কি হয়েছিল সেজন্যই মূলত হচ্ছে গিয়ে আমি আপনার পেছন পেছন ঘুরছি, যে আপনাকে এত বড় একটা ক্ষতি সাধন করে ফেললাম সেটার জন্যই। আমি বললাম কি যে কি, আসলে বুঝতে পারিনি, কি বলছেন, মানে সেদিনকে কিভাবে? তখন সে মেয়েটা বলল কি যে আসলে আমি মাঝে মধ্যে পৃথিবীতে আসি, মানুষের পৃথিবীতে, এবং এখন যেহেতু শীতকাল, এদিক দিয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে। সেহেতু মধ্যরাত ছিল তখন, আমি জানতাম যে রাত্রেবেলা মানুষ বিচরণ করে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে। এই সময়টা এই জায়গাটা নীরব থাকে। আমার এক বান্ধবী সেটাই বলেছিল। তো আমি এবং আমার সেই বান্ধবী, আমরা দুইজনই হচ্ছে গিয়ে এদিক দিয়ে উড়ে বেড়াচ্ছিলাম এবং এদিক দিয়ে যাতায়াত করছিলাম। ঠিক তখনই আপনি আবার যাত্রাপথে চলে আসেন আর কি। আমি নিজেও ভয় পেয়েছিলাম। তারপর দেখলাম কি যে আপনি ওইখানে হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন এবং সেটা সম্পূর্ণটা আমার জন্যই ঘটেছে, যার কারণে আমি আপনার পিছু নিয়েছি। মানে সেদিনই আমি দেখতে চাচ্ছিলাম যে আপনার কোনো বিশেষ ক্ষতি হয়নি তো। আমি সাধারণত মানুষের সঙ্গে তেমন মিশিনি এবং এই প্রথম আপনার সঙ্গে মেশা বা আপনার সঙ্গে দেখা করা। আমার আব্বাজান বলেছেন যে মানুষের সংস্পর্শে যেন না যায়, আর বেশি দূরে যেন না যায়, কারণ মানুষ নাকি ভালো হয় না, মানুষ নাকি অনেক খারাপ হয়। সেই জন্যই আমি মূলত আপনার এত বড় একটা ক্ষতি সাধন করে ফেললাম। আপনার হাত পা ছুলে গিয়েছে নিশ্চয়ই, আমি সেদিনকে দেখতে পেয়েছি, যার কারণে আপনার হাত পা কিন্তু কয়েকদিনের ভিতরে শুকিয়ে গিয়েছে, দেখেছেন? আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আমি আমাদের ওইখানকার এক ধরনের জড়িবুটি আছে, সেগুলো আপনার হাতে আমি লাগিয়ে দিয়েছিলাম। তখন আমি বললাম, ও আচ্ছা, সেই জন্যই আমার হাত এত তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়েছে, আমি কোনো ওষুধও খাইনি। সেই সঙ্গে আমি দেখতে পেলাম আমার হাতে কি যেন কোনো একটা ঘাস পাতা লাগিয়ে দিয়েছে। আমি মনে করেছিলাম মা লাগিয়ে দিয়েছে, কিন্তু আপনি লাগিয়েছেন সেটা। মেয়েটা তখন বলল কি যে হ্যাঁ, আমি সেটা লাগিয়েছিলাম, যেহেতু আমার জন্য হয়েছিল। আসলে সেদিন এত আনন্দে ছিলাম যে আপনাকে দেখতেই পাইনি যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনি যে পড়ে গিয়েছেন সেটা দেখে আমার খারাপ লেগেছে। পরবর্তীতে আমার বান্ধবী দূর থেকে আপনাকে দেখে বলেছিল আপনার কাছে যেন না যায়, কারণ গেলেই আপনি আমার ক্ষতি সাধন করবেন। কিন্তু আমি আমার বান্ধবীকে বলেছি, আরে না না, চল। পরবর্তীতে যখন ঘোড়ার রূপ ধরে আপনার ওইখানে গেলাম, মানে আপনি যখন যাচ্ছিলেন তখন দেখতে পেলাম আপনি আমাদেরকে দেখে ভয়ে সেখানে থেমে গিয়েছেন। তারপর আমরা সেখান থেকে চলে যাই। তারপর আপনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর ঘুমিয়ে গেলেন, ওই দিন রাতেই আমি আপনার হাতে জড়িবুটি লাগিয়ে দিয়েছিলাম। আমার খুবই খারাপ লেগেছিল, যার কারণে পরের দিন আপনাকে দেখতে এসেছিলাম। আপনি যখন ওইখানে আসার পর
যাচ্ছিলেন, আমি ইচ্ছা করেই আপনার মোটরসাইকেলের টায়ার ব্লাস্ট করে দিয়েছিলাম, মানে লিক করে দিয়েছিলাম। তারপর আপনি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আপনাকে দেখতে খুব ভালোই লাগছিল আমার কাছে, যার কারণে আমি আপনার এগুলো করে মজা নিচ্ছিলাম। কিন্তু খানিকক্ষণ বাদে আপনাকে দেখা দিয়ে আমি নিজেই কিন্তু আপনার মোটরসাইকেলের টায়ার ঠিক করে দিয়েছি। এর পরবর্তী দিন যখন আপনি আবার এই রাস্তা ধরে যাচ্ছিলেন, কেন যেন আমার মনে হচ্ছিল যে আপনার সঙ্গে একটু দুষ্টুমি করি। এর আগে তো কখনো মানুষের সঙ্গে মিশিনি, তো সেই কারণেই মূলত হচ্ছে আপনার সঙ্গে দুষ্টুমি করা। এবং এরকম করেই আপনাকে দেখি, আপনাকে এরকমভাবে ফলো করি, আপনার সঙ্গে দুষ্টুমি করি। কিন্তু এগুলো করতে করতে কখন যে আপনাকে ভালো লেগে গিয়েছে, মনে ধরে গিয়েছে, এই 5-6 দিন 7 দিন ধরে আপনাকে দেখছি আমি আসলে কেন জানি না, আমার এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না, বা আপনাকে রেখে আপনার সঙ্গে এই দুষ্টুমিপনা ছেড়ে আমার কেন যেন যেতে ইচ্ছে হচ্ছে না। যখন আপনি ভয় পেতেন তখন আমার খুবই আনন্দ লাগতো, কিন্তু পরক্ষণেই মনে হতো না না, আপনাকে ভয় দেওয়াটা ঠিক হয়নি, বা আপনার সঙ্গে এই কাজটা করা ঠিক হয়নি। তখন আমি বললাম যে আসলে আপনি আমার সঙ্গে এই কাজগুলো ঠিক করেননি। সেদিন আপনার জন্য অফিসে যেতে আমার দেরি হয়েছে, আমার বস আমাকে বকেছে। তখন মেয়েটা বলল কি যে অফিস সেটা আবার কি হয়? আমি বললাম কি যে যেখানে কাজ করে আমাদেরকে বেতন দেয় এবং টাকার বিনিময়ে আমরা যেখান থেকে খাবার খাই সেটাই হচ্ছে অফিস। আমাদেরকে যেখান থেকে টাকা দেয়, মানুষের সমাজে টাকা চলে এবং এখানে টাকা ছাড়া কেউ কোনো খাবার দেয় না। তখন সেই পরিমেয়টা বলল, কি বলছেন? আমাদের এখানে তো এরকম কোনো সিস্টেম নেই আমাদের এখানে। তখন সেই পরিমেয়টা বলল, আজকে আমি আসি, আমি আবার কিছুক্ষণ পরে আসবো, ঠিক আছে? আমাকে আমার বান্ধবী ডাকছে। তারপর সেই পরিমেয়টা এখান থেকে চলে গেল, মুহূর্তের মধ্যেই চলে গেল। আমি শুধুমাত্র তার দিকে তাকিয়েছিলাম, তার চোখ দুটো দেখিয়ে, তার চেহারাটা দেখে আমি হতভম্ব হচ্ছিলাম। সে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে সেই সুঘ্রাণটাও চলে গেল। তারপর আমি মোটরসাইকেল চালিয়ে বাড়িতে চলে আসলাম। কেন যেন তার চোখ এবং কণ্ঠ এবং তার চেহারা আমার চোখের সামনে বারবার ভাসছিল এবং মনে হচ্ছিল যে মেয়েটা সত্যি কোনো পরী নাকি মানুষ, আমার সঙ্গে মজা করছে নাকি অন্য কিছু, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে মেয়েটা যেটা বলল সে আমাকে পছন্দ করে ফেলেছে, এটা কি সত্যি নাকি মিথ্যা কথা? এর আগে আমি প্রেম করেছিলাম কলেজ লাইফে, এর পরবর্তীতে আর প্রেম করা হয়নি। এই প্রথম কোনো মেয়েকে দেখে এত ভালো লাগলো। তখন হয়তো ঝোঁকের বশে কোনো প্রেম করেছিলাম, কিন্তু মেয়েটার চেহারা, মেয়েটার কণ্ঠ কোনোভাবেই কেন যেন আমার ব্রেন থেকে একদমই সরছিল না। খানিকক্ষণ বাদে সেই জিনিসটা আমার জানালার কাছে আসলো, এসে আমাকে ডেকে বললো কি যে, এই যে শুনছেন, বাইরে আসুন, আপনার সঙ্গে কথা আছে। আমি সঙ্গে সঙ্গে বাইরে চলে আসলাম। বাইরে এসে সে আমার হাতটা খপ করে চেপে ধরলো, চেপে ধরে বললো কি যে, আরে এদিকে আসুন, আপনি তো বোকা আছেন। মেয়েটার এই কথাটাই আমার কাছে খুব ভালো লাগে, আপনি তো বোকা আছেন। তারপর সে আমাকে টেনে একটু অন্ধকারের দিকে নিয়ে গেল। আমি বললাম, এখানে কেন নিয়ে আসলেন আপনি আমাকে? এখানে তো অনেক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটা তখন বলল, কিছু দেখা লাগবে না, অন্ধকার হলেই তো ভালো। আমার আব্বাজান বলেছেন সবসময় অন্ধকারের মধ্যে থাকতে, আলোতে না যেতে। আপনাদের বাড়ির ওইখানে অনেক আলো, সে কারণে আমি অনেকক্ষণ ধরে যেতে পারছিলাম না। একটু আগে আলোটা নিভেছে। আসলে হয়েছে কি, একটু আগে বিদ্যুৎ গিয়েছে, যার কারণে আলোটা নিভেছে। আর আপনি যে আলোতে আসতে পারেন না সেটা আমি জানতাম না। যদি এমন হতো তাহলে আমি অনেকক্ষণ আগে এসে আপনার জন্য অন্ধকারে বসে থাকতাম, বুঝতে পেরেছেন? মেয়েটা তখন বলল ব্যঙ্গ করে, বুঝতে পেরেছেন? তাহলে ওখানে বসেছিলেন কিসের জন্য? আপনি এখানে আসতে পারেন না? মেয়েটাকে দেখে মনে হচ্ছিল তার বয়স কম, এবং আমি তাকে জিজ্ঞেস করে ফেললাম, আপনার বয়স কত? মেয়েটা তখন বলল, এই তো বেশি না, 53 বছর। আমি বললাম, 53 বছর আমার থেকে 2-3 গুণ বেশি বড়। তখন মেয়েটা বললো কি যে, জিনেদের বয়স একটু বেশি হয়, সেই হিসাবে যদি মানুষের বয়স হিসাব করি তাহলে আমার বয়স এখন 16-17 হবে, যদি মানুষের বয়স হিসাব করি, মানে এখন আমি কিশোরী আর কি, সেই কারণেই তো। তারপর আমি বললাম কি যে, কি বলছেন, জিনেরা এত বছর বাঁচে? সেটা আমি জানতাম, কিন্তু এবার বিশ্বাস করেছি। সত্যি? আপনি কি বলবেন এবং এদিক ওদিকে কি দেখছেন? আমি তখন বললাম যে, দেখছি যে কেউ আসছে কিনা, আর আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। আপনি আসলে অনেক সুন্দরী, এবং এত সুন্দরী আপনি আমার কাছে কেন এসেছেন? আমার মাথায় আসলে কিছু ঢুকছে না। তখন সেই পরিমেয়টা বলল কি যে, আপনি তো আসলেই বোকা আছেন, আপনি শুধু বারবার একই বোকামোর মতো প্রশ্ন করেন কিসের জন্য? আমি এসেছি কিসের জন্য বললাম না? আর মূলত হচ্ছে কি, আমি আপনাকে দেখে পছন্দ করে ফেলেছি। আপনাকে আমার কেন যেন ভালো লাগে, আপনার সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন? আমি তখন বললাম, বন্ধুত্ব করা যায়, কিন্তু তুমি একটা পরী আর আমি একটা মানুষ, বন্ধুত্ব কি হবে? তোমার বাবা মা যদি জেনে যায়? তখন সেই পরিমেয়টা আমার বলল, আমার বাবা মা কিচ্ছু জানবে না, আমি মাঝে মধ্যে আপনার সঙ্গে দেখা করতে আসবো। আপনাকে আমার খুব ভালো লেগেছে এবং আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি বললাম, আচ্ছা তুমি সত্যি কোনো বাচ্চা নও তো?
তোমাকে দেখে বাচ্চা মনে হয় না, দেখে একদম যুবতী এবং বড় মেয়ে মানুষ মনে হয়, সরি মেয়ে জিন মনে হয়, কিন্তু তুমি এরকমভাবে কথা বলো কিসের জন্য? তখন মেয়েটা বললো কি যে, দেখো আমি একদম সম্পূর্ণ অ্যাডাল্ট একটা জিন এবং আমি সব কিছুই জানি, আমাকে বাচ্চা বলবে না একদমই। আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু তুমি মানুষের সঙ্গে মিশলে আমার ভালো লাগছে না, আমি চলে যাই এখান থেকে। পরিমেয়েটা তখন বললো, এখানে চুপচাপ বসে থাকো এবং আজকে সারা রাত আমার সঙ্গে গল্প করবে। আমি বললাম, কালকে সকালবেলা উঠে তো আমার অফিসে যেতে হবে। তারপর সেই পরিমেয়েটা বললো কি যে, এখানে বসে থাকতে হবে মানে বসে থাকতে হবে, আমার সঙ্গে গল্প করতে হবে, না হলে কিন্তু। আমি বললাম, না হলে কি করবে? তখন সেই মেয়েটা বললো কি যে, না হলে তোমাকে কামড় দিব। দেখে মনে হচ্ছে মেয়েটা সত্যি একটা বাচ্চা পড়ি এবং সে আমার কাছে এসেছে তার বাচ্চামো দেখাতে। আমার কাছে জিনিসগুলো ন্যাকামো লাগছিল। প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো কোনো বড় এবং সুন্দরী অ্যাডাল্ট কোনো পরি হবে, এবং সেটা ভেবেই আমার কেন যেন গা গোলাচ্ছিল, মানে অন্যরকম লাগছিল। কিন্তু এখন সত্যি সত্যি বেশি গা গোলাচ্ছে। আমি বললাম কি যে, আমি এখন আসি। তারপর সেই মেয়েটা আমাকে জোর করে ধরতেই যাবে, আমি তখন তাকে ধমক দিলাম। বললাম কি যে, তুমি জানো আমার পরিস্থিতি, তুমি জানো আমার পরিবেশ, আমি যদি অফিসে না যাই তাহলে আমার বাসায় খাবার জুটবে না, আমি যদি অফিসে না যাই তাহলে আমাকে বেতন দিবে না, বেতন না দিলে আমার বাবার ওষুধপত্র কিনতে পারবো না, তোমার সঙ্গে এখানে বসে থাকার কোনো শখ আমার নেই। এটা বলার পর মেয়েটা খানিকটা মন খারাপ করলো। আমি পেছন দিক ফিরে চলে আসতে যাব, দেখলাম কি যে সে কান্না করছে বসে বসে। তারপর আমি মেয়েটাকে বললাম কি যে, আহা এরকমভাবে কান্না করে না, তুমি কান্না করছো কিসের জন্য? আমি সত্যি যেভাবে বলেছি, তুমি আমার পরিবার সম্পর্কে কিছু জানো না। আমার পরিবারে অনেক কষ্ট করে আমাকে চলতে হয়। আমার ছোট 2 বোন আছে, আমার বাবা অসুস্থ অবস্থায় সবসময় পড়ে থাকে, আমার মাকে আমি গত 3-4 মাসে একটা কাপড়ও কিনে দিতে পারিনি। সব মিলিয়ে আমাকে অনেক খেটে খেতে হয়, বুঝতে পেরেছো? আমি আমার পড়াশোনাও বাদ দিয়ে দিয়েছি। তোমার সঙ্গে এখানে বসে থাকলে আমি ঘুমাতে পারবো না, আর যদি ঘুমাতে না পারি তাহলে পরের দিন আমি অফিসে যেতে পারবো না। সব মিলিয়ে আমার পরিস্থিতি খুবই করুণ, তুমি সেটা বোঝার চেষ্টা করো। সেই পরিমেয়েটা আমাকে সঙ্গে সঙ্গে পেছন থেকে টেনে বলল কি যে, শোনো, আমি তোমাকে ভালোবাসি, আমি ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা বলতে পারি না। আমি তোমার সঙ্গ ভালো লাগে বলেছিলাম না, এটা এই জন্য বলেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তোমার পরিবারের যে এই অবস্থা সেটা আমি জানতাম না। আসলে মানুষের সঙ্গে তো এর আগে আমি কখনো মিশিনি বা এরকমভাবে দেখিনি, সে তো মানুষের কি দুঃখ কষ্ট থাকতে পারে সেটাও আমি জানি না। সে যখন আমাকে এটা বললো যে আমি তোমাকে ভালোবাসি, আমার কানকেই যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। কারণ মেয়েটা ছোট হলেও, বাচ্চা হলেও তার মধ্যে সমস্ত ধরনের গুণই আছে। এটা এখন বোঝা যাচ্ছে যখন সে বড় একটা মানুষের মতো বলল যে, আমি সব কিছুই বুঝি এবং সব কিছুই জানি। এবং সে যখন বলল কি যে, আমি তোমার পরিবার সম্পর্কে জানতে চাই, আমি যে শুধুমাত্র বাচ্চামি করি তাই না, আমার মধ্যে সমস্ত ধরনের গুণ আছে। আমার বয়স 53 বছর, আর তোমার বয়স কত? হয়তো শুক্রে 18 দিন, 22-23 বছর হবে। আমি তোমার থেকে আগে পৃথিবীতে এসেছি, সে তো আমি অনেক কিছু দেখেছি, আমি জানি। যদিও আমরা বয়সে অনেক বেশি বছর বাঁচি, কিন্তু আমাদের জ্ঞানের পরিধি তোমাদের থেকে বেশি হয়, সেটা তো তুমি জানো। আর তোমাকে তুমি করে বলছি, সেটা কিছু মাইন্ড করো না, বুঝছো? আর আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি অনেকদিন পরে বলবো ভেবেছিলাম, কিন্তু তুমি যেরকম আচরণ শুরু করেছো তাতে করে এখনই মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে। তুমি বলো, তুমি কি করবে? আমি সত্যি সত্যি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখি আমি তোমাকে জানাচ্ছি। আর আসলে মনে হয় না যে এইরকম পরিস্থিতিতে আমার প্রেম বা বিয়ে করা হবে, কারণ হচ্ছে, থাক তোমাকে আর না বলি। মেয়েটা তখন আমাকে টেনে তার কাছে নিল, আমার বুকের কলারটা ধরে বলল কি যে, না বলি মানে? বলো তাড়াতাড়ি, কি সমস্যা এবং কি হয়েছে তোমার পরিবারে সেটা বলো, আমি সমস্ত কিছু দেখতে চাই। তখন আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সরজমিনে দেখাবো, তুমি কালকে সকালে চলে এসো। মেয়েটা তখন বলল, আমি তো সকালবেলা বের হতে পারবো না, আমার আব্বাজান দেখলে আমাকে দিবে একদম, আমি রাত্রে ছাড়া বের হতে পারি না, আর আমাদের ঘোর নিষেধ আছে বের হওয়ার, সন্ধ্যার পরে এবং ফজরের আজানের আগ পর্যন্তই আমরা বাইরে থাকি। আমি তখন বললাম, যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে কালকে চলে এসো, আমি তোমাকে সমস্ত কিছু দেখাবো। তারপর মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তো বলো বাবা কি সমস্যা? আমি বললাম কি যে, সমস্যা তোমার এখন বলা যাবে না। তারপর সে ওইখান থেকে চলে গেল, বললো কি যে, ঠিক আছে আমি কালকে আসবো। পরের দিন সকাল হওয়ার আগেই দেখি মেয়েটা আমার রুমের মধ্যে বসে আছে বিছানার কাছে এবং আমার হাত ধরে বসে আছে। ঘুমের মধ্যে আমাকে কি করেছে আল্লাহ জানে। আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে পড়লাম, উঠে বুকে থুতু নিয়ে বললাম কি যে, তুমি এখানে কি করছো? তুমি যাওনি? মেয়েটা তখন বললো কি যে, আমি এসেছি, সকাল সকালে এসেছি, তুমি বলেছো না সকাল সকাল আসতে। মেয়েটা খুব সুন্দর গোলাপি রঙের একটা ড্রেস পরেছে। মেয়েটাকে দেখতে বাচ্চা নয়, কিন্তু আসলে ভেতর থেকেও বাচ্চা নয়, একদম অ্যাডাল্ট একটা মেয়ে। এবং
আমি কসম করে বলতে পারি সেই মেয়েটার দিকে তাকালে আপনাদের কারোরই চোখ থাকবে না, মনে হবে যে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। সে ঠোঁটে গোলাপি রঙের এক ধরনের লিপস্টিক দিয়েছে, চোখে কাজল দিয়েছে, কানে এক ধরনের অদ্ভুত রকমের দুল পড়েছে এবং যে জামাটা পরেছে সেই জামাটাও অদ্ভুত এবং তার গায়ের যে সুঘ্রাণ সেই সুঘ্রাণটা নাকে আসলে আপনি সত্যি পাগল হয়ে যাবেন। আমি এখানে জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর সেই মেয়েটা বলল কি যে উনি আপনার মা, তাই না? আমার মা তখন উঠেছে এবং উঠে বাইরে ঘোরাঘুরি করছে। আমি ঘরের দরজা খুলে দেখি বাইরে বেশ খানিকটা বেলা হয়েছে, সকাল 7টা সাড়ে 7টা বাজে। আব্বা ঘর থেকে উঠে বাইরে বসে আছে। তখন সে বলল কি যে তোমার আব্বা অসুস্থ, তোমার ছোট 2 বোনের সঙ্গে আমি কথা বলেছি একটু আগে, তারা খুব ভালো এবং মিষ্টি, আমি তাদের বিয়ের ব্যবস্থা করব, বুঝতে পেরেছো? সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর তোমার মাও খুব মিষ্টি আছে, আমি মানিয়ে নিব, সমস্যা নেই, চিন্তা করো না। তারপর আমি বললাম তুমি এত কিছু জানলে কিভাবে? তখন সেই পরিমেয়টা বলল আমি সবকিছুই বুঝতে পারি, আমাদের কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছে আল্লাহ, সেই ক্ষমতার দ্বারাই আমি বুঝতে পারি। তারপর সে আমাকে কাছে এসে জড়িয়ে ধরলো। প্রথমবারের মতো এরকম অনুভূতি সত্যি ভোলার মতো নয়। আমাকে যখন জড়িয়ে ধরলো তার গায়ের সুঘ্রাণ, তার একটা অদ্ভুত রকমের সেন্ট, তারপর তার কথাবার্তা সমস্ত কিছুই আমাকে ছুঁয়ে যাচ্ছিল। এরকম ভালোবাসলে তার প্রতি ভালোবাসা কেনই বা আসবে না? এর পরবর্তীতে আমি বললাম কি যে আচ্ছা তুমি এখানে কেন এসেছো বলো তো, তুমি চলে যাও, তোমার বাবা যদি দেখতে পায় তাহলে তোমাকে অনেক বকবে। তখন সেই মেয়েটা বলল তোমার সঙ্গে তোমার অফিসে যাব, দেখবো সেখানে কি হয়, আর এখন থেকে তোমার সমস্ত দুঃখ আমি নিয়ে নিলাম। আর তুমি তো বললে না যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি তখন বললাম এত সুন্দর, এত মমতাময় এবং এত চমৎকার একটা মেয়েকে ভালোবেসে না পারা যায়? বলো, আমি তোমাকে ভালোবাসি। প্রিয় দর্শক, এই গল্পের দ্বিতীয় পর্বে কি হয়েছিল জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। আর আগামী 25 তারিখ পর্যন্ত ভিডিও একটু স্লো আসবে, মানে হচ্ছে কি অনেকদিন পর আসবে। এই জিনিসগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও আমি খুব ব্যস্ত এবং ভিডিও বানানোর পরিস্থিতিতে নেই, তবুও আপনাদের জন্য আমি মাঝে মধ্যে 2-1টা ভিডিও নিয়ে আসবো। দেরি হবে, সপ্তাহে হয়তো এখন 1টা বা সর্বোচ্চ 2টা ভিডিও পাবেন 3 চ্যানেলেই। তো সেহেতু আপনারা পুরাতন ভিডিওগুলো যারা দেখেনি তারা দেখে আসুন এবং এই ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানান। আর যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে এবং পরবর্তীতে নতুন কোনো ঘটনা নিয়ে, গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আপনারা দেখছেন দ্য মেগা বক্স উইথ হাজি ইমরান।